আচ্ছা মাসুম ভাই, আপনি তো রিসেন্টলি ফ্রেঞ্চ যে ট্যালেন্ট পাসপোর্ট ভিসা ইনোভেশন বা ইনোভেটিভ প্রজেক্ট এটা পাইলেন। তো এটা পাওয়ার যে প্রসেস এটা কতটুকু স্মুথ ছিল, মানে এক্সপিরিয়েন্সটা কেমন? ওকে, পাসপোর্ট ট্যালেন্ট ইনোভেটিভ প্রজেক্টের যে পাওয়ার প্রসেসটা এটা যে স্মুথ সেটা আমি বলবো না, কারণ হলো এটা একটা লং একটা প্রসেস হয়ে যাইতে হয় ফ্রান্সে এটা পাওয়ার ক্ষেত্রে। তো কয়েকটা স্টেজ আছে যেটা আর কতদিন লাগলো? সব মিলিয়ে আসলে 3 মাসের মধ্যে ওভারঅল সব কনফার্মেশন পাওয়া যায় মিনিস্ট্রি থেকে। দেন ডিফিকাল্টি শুরু হয়। তো প্রথম স্টেজটা পারি করা খুবই ইজি। দেন দি সেকেন্ড স্টেজ যেটা হলো ভিসা পাওয়ার পর আসার পরে যে রেসিডেন্স কার্ড পাওয়ার যে ব্যাপারটা থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে প্রচুর ডিফিকাল্টিস ফেস করতে আপনার হয়। তাহলে অনেক সময় লাগলো? ওভারঅল 1 ইয়ার। 1 ইয়ার মানে 1 ইয়ার মানে মিনিস্ট্রি থেকে রেসিডেন্স কার্ড পাওয়া পর্যন্ত অলমোস্ট 1 ইয়ার লেগে যায়। তাহলে প্রথম স্টেপটা ছিল হচ্ছে মিনিস্ট্রির আপনার ফার্স্ট স্টেজ যেটা হলো পাসপোর্ট ট্যালেন্ট ইনোভেটিভ প্রজেক্টের ভিসা পাওয়ার জন্য যেটা করতে হয়, ফার্স্ট স্টেপে আপনাকে একটা বিজনেস প্রপোজাল লিখতে হবে, প্লাস হলো ওভারঅল অন্যান্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওয়েবসাইটে ওটা পাওয়া যায়। তো সবকিছু মিলে দেখা গেছে যে মিনিস্ট্রি অফ ইকোনমিতে এটা সাবমিট করতে হয়। সাবমিট করার পরে ওরা মোটামুটি 1 মান্থ টু 2 মান্থের মধ্যে একটা কনফার্মেশন দেয়, একটা লেটার আর কি ওরা দেয়। যদি প্রজেক্টটা ফিজিবল হয়, ওদের কাছে মনে হয় যে এই প্রজেক্ট দ্বারা আলটিমেট ফ্রেঞ্চ ইকোসিস্টেম, ফ্রেঞ্চ ইকোনমিতে এই প্রজেক্ট কন্ট্রিবিউশন রাখতে পারে ইকোনমিক্যালি, তো অনলি দেন তারা অ্যাপ্রুভ করে। তো এটা অ্যাপ্রুভ হওয়ার পরে যে জিনিসটা হয়, দেন এটার আগে আরেকটা স্টেজ আছে। আমার ক্ষেত্রে হয়তো বা এক স্টেজ একটা যেটা স্কিপ করে দিছে ওরা। তো পাসপোর্ট ট্যালেন্ট ইনোভেটিভ প্রজেক্ট পর ফার্স্ট স্টেজ হলো যে মোটামুটি অনেকগুলো স্টেপের শুরু হয় হচ্ছে মিনিস্ট্রি থেকে। না, শুরুটা হয় হলো ইনকিউবেশন। তো আপনার ইনকিউবেশনটা কোথায় ছিল? আমার ইনকিউবেশনটা ছিল অন্য জায়গায়, বাট ওরা এটা অ্যাকসেপ্ট করছে, মানে ইউরোপের ভিতরেই ছিল। তো আলটিমেট ফার্স্ট স্টেজ হলো একটা ফ্রেঞ্চ মিনিস্ট্রির অধীনে 25 থেকে 30টা লিস্ট আছে যেখানে ইনকিউবেশন পিরিয়ড 6 মান্থের হয়ে যাইতে হয় এই ইয়ার জন্য। তো ওরা একটা লেটার দিবে, মানে আপনার ইনকিউবেশন যারা ইনকিউবেট করছে তাদের অ্যাকসেপ্টেন্স আর লেটার লাগবে, আর মিনিস্ট্রির অ্যাকসেপ্টেন্স। তো ওভারঅল দুইটা মিলিয়ে দেখা গেছে যে 8 মান্থ মতো হয়ে গেছে ইনিশিয়াল স্টেজে। 8 মান্থ দেন শুরু হবে ইনিশিয়াল প্রসেস টু গেট দি। তাহলে আপনার অ্যাপ্লিকেশনের পর মানে একদম ফাইনালি আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, এটা 4 বছরের ভিসা, এটা 4 বছর, এটা শেষ পর্যন্ত আপনার রেসিডেন্স কার্ড পেতে কত সময় লাগলো? ওভারঅল এটা বলা যায় যে 1.5 ইয়ার, মানে প্রায় 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, আপনি তো চাইলে অন্য কোথাও রেসিডেন্সি নিতে পারতেন। ইভেন আমি জানি যে আপনি বেলজিয়ামে থাকেন, ওখানে আপনার রেসিডেন্সি আছে এবং সহজ। ফ্রান্স কেন? ওকে, এটার কিছু কারণ আছে। যে যেহেতু আমার ডোমেন, যে ফিল্ডে আমি কাজ করি, সেটা ইউরোপের এখন ডিপ টেক টেকনোলজির অধীনে পড়ে। তো যারা ডিপ টেক স্টার্টআপ নিয়ে কাজ করে তাদের কিছু জোন আছে, যেটা হলো স্টার্টআপ নিয়ে কাজ করলে মোটামুটি কিছু ফ্যাসিলিটির ব্যাপার থাকে। প্রত্যেকটা ইকোসিস্টেমে এক এক ধরনের প্রায়োরিটি সেট থাকে। যেরকম নেদারল্যান্ডে যারা সেমিকন্ডাক্টর বা অন্য কিছু নিয়ে কাজ করে তাদের জন্য একটা প্রায়োরিটি থাকে, প্লাস হলো ইকোসিস্টেম অনেক ডেভেলপ। তো ফ্রান্সের ক্ষেত্রে যে জিনিসটা, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বায়ো ইঞ্জিনিয়ারিং, সিনথেটিক বায়োলজি, প্লাস হলো এগ্রিকালচার ডোমেন, তো এই ক্ষেত্রে আমি ওভারঅল একটা রিসার্চ করে দেখলাম যে আমার জন্য ফ্রেঞ্চ ইকোসিস্টেম হলো একটা বেস্ট একটা প্লেস তো সারভাইভ করার জন্য এবং আমার বিজনেসটাকে সামনে। এখানে এই ফিল্ডে কি রকম কাজ হচ্ছে, মানে এখন পুরো ইউরোপে যদি বলি, সেই ক্ষেত্রে কয়েকটা হটস্পট আছে স্পেশালি ডিপ টেকের। তো তার মধ্যে দেখা গেছে যে ফ্রান্স ওয়ান অফ দ্যাম হলো বেস্ট একটা ইকোসিস্টেম। তারপরে বলা যায় সুইজারল্যান্ড। আমিও রিসেন্টলি দেখলাম যে ফ্রেঞ্চ টেক যারা, তারা নরমাল টেকনোলজি বা নরমাল স্টার্টআপের চাইতে ডিপ টেকের ব্যাপারে বেশি। এইখানে যে জিনিসটা হলো ট্রেডিশনাল স্টার্টআপ করে এখন ইউরোপিয়ান যে ইকোসিস্টেম আছে এখানে সুবিধা করার মতো অবস্থা নাই। ফুললি ইউরোপিয়ান ইকোসিস্টেম এখন শিফট করছে হলো ডিপ টেকের। তো এইখানে ডিপ টেক ছাড়া যারা যাত্রা শুরু করবে তাদের জন্য এটা হয়তো আরো ডিফিকাল্ট হবে সামনে। আচ্ছা, আমরা তো কোনো মানে ছাড়া ইন্ট্রোডাকশন ছাড়াই শুরু করলাম, তাই না? আমরা একটু পিছনে যাই। হ্যাঁ, মনে করেন আপনার ছোটবেলা বা আপনার নিজের পরিচয়, আপনি কোথা থেকে আসলেন, এইটা থেকে আমরা শুরু করি। হ্যাঁ, অবশ্যই। তো
তো মোটামুটি যে জিনিসটা হলো আমি হুসাইন মোহাম্মদ মাসুম, বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসা, যদিও পড়াশোনা টাঙ্গাইল থেকে আসা, ঢাকার টাঙ্গাইল থেকে। পরবর্তীতে পড়াশোনা ঢাকাতেই করা হয়েছে। দেখা গেছে যে স্কুল ছিল উত্তরাতে, দেন কলেজ সরকারি বিজ্ঞান ঢাকাতে ছিল। তারপরে দেশের বাইরে চলে আসা, তারপরে একটা প্যাশন কাজ করছেন যে যে জিনিসটা হলো। আচ্ছা, মানে আপনার একটু থামাই, হ্যাঁ, মনে হয় আপনি তো অনেক বছর ধরে বাইরে পড়াশোনা করতেছেন, মানে খুব সম্ভবত আপনার ব্যাচেলার স্টাডি থেকে। মানে এটা কিভাবে শুরু, কোথা থেকে শুরু, কি? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে জিনিসটা হলো আমি বাংলাদেশে ইন্টারের পরে মানে একটা ইয়া ছিল যে ম্যাথ অলিম্পিয়াডে যুক্ত ছিলাম। তো সবাইকে দেখতাম, মানে এরা হলো প্রথম আলো, ম্যাথ অলিম্পিয়াড, এরা বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করতো, প্লাস হলো তো ওইখানে যাওয়া হইতো। তো মোটামুটি সবাইকে দেখতাম, কেউ ক্যামব্রিজে যাচ্ছে, কেউ অক্সফোর্ডে যাচ্ছে, কেউ হার্ভার্ডে যাচ্ছে। মানে ওই যে একটা ব্যাপার আছে না, যে মানুষ যাচ্ছে, তো একটু ট্রাই করা যায় হয়তোবা। ওই সময় মানে ওইরকমই আসছিল না, যে কোনো জায়গায় মানে হইলেই হইলো, মানে ওই যে একটা মানে ড্রিভেন যে ব্যাপারটা, যে ইনফ্লুয়েন্স হওয়া মানুষের মানে ওভারঅল সবার কাছ থেকে। তো ওইটাই আমার মনে হয় যে আমাকে বাইরে যাওয়া। প্রথম আপনি স্টাডি করতে গেছিলেন কোথায়? আমার অনার্স করা হয়েছে পাকিস্তানে। আমি ওইখানে বাংলাদেশ গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে পড়তে যাই। ওইখানে আমি 4 বছর স্পেন্ড করি, পড়াশোনা করি বায়োটেকনোলজির উপর। এই তো বাংলাদেশে যে যে সুযোগগুলো আছে, মানে আপনি তো আপনার তো বাংলাদেশের ইকোসিস্টেমেও আপনার করোনার সময় মানে বাংলাদেশে এই বাংলাদেশে যতটুকু সুযোগ আছে সেই সাথে যদি আমরা পাকিস্তানের তুলনা করি, মানে ডিফারেন্সটা কতটুকু হতে পারে? এটা আসলে ডাইমেনশনটা একটু ভিন্ন। যে জিনিসটা হলো আমাদের যে ব্যাপার থাকে, কারণ হলো আমার মোটামুটি বাংলাদেশ ইউনিভার্সিটি গুলাতেও যাওয়া হয়েছে। তো সেইখানে আমি যে জিনিসটা দেখছি, পলিটিক্স একটা আমার মনে হয় যে বিগ ফ্যাক্টর এখানে, মানে স্টুডেন্ট গুলারে ইনফ্লুয়েন্স প্লাস হলো মানে একটা ভালো দিকে কাজ করার ক্ষেত্রে একটা অবস্টাকেল বলা যায় এখানে। হ্যাঁ, তো মানে ওই ধরনের এনভায়রনমেন্ট নাই যে একটা মানুষ মানে ভালো কিছু করবে ইউনিভার্সিটিতে বসে গ্যাঞ্জাম লাগা আছে। কম্পারেটিভলি যদি দেখি তাহলে পাকিস্তানের পড়াটা আপনার জন্য মানে জিনিসটা হলো ওইখানে যারা যাচ্ছে সবাই পড়াশোনা করতে যেতেছে, মানে ইউনিভার্সিটির মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই। মানে ইউনিভার্সিটি শুড বি লাইক দ্যাট। এটা হলো ইউরোপে যেরকম, বাংলাদেশের মনে ইউনিভার্সিটিগুলো ভালোই গেল, মোটামুটি গ্যাঞ্জাম থাকে। তো হলে থাকার ব্যাপারে মারামারি সবকিছু মিলে আমার মনে হয় না যে ভালো এনভায়রনমেন্ট আছে স্টুডেন্টদের জন্য। প্লাস হলো একটা ব্যাপার থাকে যে যারা সিনিয়র আছে তাদেরকে দেখা গেছে যে কি তাদের চলাফেরা, তাদের অ্যাচিভমেন্ট গুলা জুনিয়রদের ইনফ্লুয়েন্স করে। যদি কেউ দেখা গেছে যে ওইখান থেকে ভালো একটা জায়গায় যায়, পরবর্তীতে যারা আছে তারা কি তাদেরও ইন্টেনশন থাকে না আমরাও একটু ভালো করি, গ্লোবাল স্কেলে কিছু একটা করি। ওই জিনিসটা মনে হয় যে আমাদের বাংলাদেশে এখনো গ্যাপ আছে। আচ্ছা, মনে করেন তাহলে অনার্স পড়তে গেছেন, তারপর তো আপনি খুব সম্ভবত মাস্টার্স করছেন ইউরোপে। মাস্টার্স করা হয়েছে প্যারিস থেকেই, ফ্রান্স থেকেই। আর সাথে আপনি আবার অক্সফোর্ডে যাচ্ছেন খুব সম্ভবত, ক্যামব্রিজে। তো এটা কবে? এটা সেপ্টেম্বর থেকে শুরু হবে। তাহলে মানে অলমোস্ট আপনার হায়ার এডুকেশন পুরোটাই হচ্ছে দেশের বাইরে। মোটামুটি ইন্টারের পর থেকে ফার্দার যে স্টাডি গুলো হয়েছে দেখা গেছে যে ফ্রান্স, তারপর ইউরোপের 7-8টা দেশে সুযোগ হয়েছে পড়াশোনা করার বা বিভিন্ন ধরনের ট্রেনিং নেওয়ার। যেরকম বলা যায় রিসার্চের জন্য আমাকে কিছুদিন কাজ করতে হয়েছে সুইজারল্যান্ডে, বাসেলে আমি কিছুদিন কাজ করছি। আবার স্টার্টআপের একটা ক্রেজ ছিল সেই আন্ডারগ্রেড থেকে, তো সেটার কারণে দেখা গেছে যে আমি বার্লিনে ছিলাম 2.5 মাস। ওইখানে স্টার্টআপ ন্যাশনাল ইনকিউবেশনের অধীনে দেখা গেছে 2.5 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম থাকে, সেইখানে কাজ করার সুযোগ হয়েছে। রিসেন্টলি যে জিনিসটা হয়েছে, তো আমি আরেকটা মাস্টার্স করি ইরাসমাস মানদুস মাস্টার স্কলারশিপের অধীনে। এটা ইউরোপিয়ান ফান্ডের একটা প্রোগ্রামে, এটা ইম্প্যাক্ট এন্টারপ্রেনারশিপের উপর। তো এইখানে যে ব্যাপারটা হয়েছে, এইখানেও দেখা গেছে আরো নতুন 4টা দেশ অ্যাড হয়েছে। তো এইখানে পড়তে আইসা, বিজনেস পড়তে আইসা দেখা গেছে যে আমাকে ক্রোয়েশিয়াতে পড়ার সুযোগ হয়েছে, লিথুনিয়াতে পড়ার সুযোগ হয়েছে, বেলজিয়ামে পড়ার সুযোগ হয়েছে, প্লাস ইউকে। ডেফিনেটলি এগুলোতে তো মনে হয় পাকিস্তানের চাইতে বেটার এনভায়রনমেন্ট। হ্যাঁ, অবশ্যই ইউরোপের যে এনভায়রনমেন্ট এটা হলো মানে অনেকটা মানে ওপেন। সুযোগটা হইলো যদি কেউ পরিশ্রম করে তাদের জন্য দেখা গেছে যে প্রগ্রেস করার একটা সুযোগ থাকে ভালো সামনের দিকে যাওয়ার জন্য। তাহলে মোটামুটি বলা চলে যে নেক্সট ক্যামব্রিজের পড়াশোনার পর আপনার পড়াশোনা শেষ? পড়াশোনা তো আসলে শেষ নাই।
আচ্ছা, এতদিন আমরা ইনফ্লুয়েন্সের কথা আসছিল যে বাংলাদেশে ইনফ্লুয়েন্স এক ধরনের, আবার পাকিস্তানে বা দেশের বাইরে পড়তে গেলে আরেক ধরনের ইনফ্লুয়েন্স হয়। আপনি এত বছর যে পড়ালেখা করলেন এবং আপনি স্টার্ট আপে আছেন, বায়োটেক নিয়ে কাজ করতেছেন, এগ্রো নিয়ে কাজ করতেছেন, তো ডেফিনেটলি কারো না কারো দ্বারা তো ইনফ্লুয়েন্সড হয়েছেন। আপনার এই পুরো সময়ে আপনার এমন কোন শিক্ষক বা মানুষ যার ইনফ্লুয়েন্স আপনার উপর কাজ করছে এবং তার সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। কারণ হইলো আমি যখন আন্ডার গ্রেড করি তখন আলটিমেট আমি একটু মানে ওই যে নতুন কিছু হচ্ছে মানে এটার উপর একটা প্যাশন ছিল। তো আলটিমেট দেখা গেছে যে যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ নতুন কি হচ্ছে, মানে এই যে একটা মানে বলা যায় নিজের ভিতরে একটা ক্ষুধা, তো এই ক্ষুধাটা মিটানোর জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যাইতাম, কোন জায়গায় ইভেন্ট হইতেছে, কনফারেন্স হইতেছে, স্টার্ট আপ হইতেছে, মানে ওভারঅল মানে স্কুল লাইফে অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, আর হচ্ছে এই আন্ডারগ্রেডে আসার পরে বিভিন্ন ধরনের নতুন জিনিস খোঁজার যে একটা ইয়া ছিল। তো ওভারঅল সেকেন্ড সেমিস্টারে আন্ডার গ্রেডের দেখা গেছে যে আমি একজন প্রফেসরের সাথে পরিচয় হয়, যদিও সে আমার পরবর্তী পাকিস্তানে, সে অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসে, ইভেন তার নিজের স্টার্ট আপ ছিল, ওইখানে টিচার ছিল। আম, তো তিনি একটা রিসার্চ গ্রুপ এস্টাবলিশ করে, তো ওইখানে আমি সেকেন্ড ইয়ার থেকে কাজ করার সুযোগ পাই। ওইখান থেকে রিসার্চের প্রতি একটা মানে অন্যরকম একটা চলে আসে যে না রিসার্চার হবো, বাট মানে একটা জিনিস শুরু করলে যে জিনিসটা হয় যে মানে ওটার মধ্যে কি আছে আরো বেটার কিছু, তো আস্তে 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 দেখা গেছে যে এই রিসার্চ থেকে স্টার্ট আপে চলে আসে। প্লাস হলো ওই শিক্ষকের নামটা ডক্টর ফয়সাল খান, উনি আবার ছিল হলো মিনিস্ট্রির অ্যাডভাইজার, প্লাস হলো মানে বলা যায় অনেকটা হাই প্রোফাইল। ইমরান খান ওই সরকারের ইমরান খানের উপদেষ্টা ছিল। মানে ওভারঅল দেখা গেছে যে আমরা যারা তার সাথে কাজ করি সবাই ইনফ্লুয়েন্স মানে তার কাছ থেকে কোনো না কোনো ভাবে পাইছে। তো ওভারঅল আমরা 11-12 জন কাজ করছি, সবাই খুব ভালো ভালো জায়গায় আছে, ইভেন ইনক্লুডিং হার্ভার্ড, এমআইটি, এইসব জায়গায় আছে আমাদের। মানে আপনাদের ওই যে স্টাডি গ্রুপ ছিল মানে আচ্ছা, এখন মনে করেন এগ্রোটেকে তো আমরা দেখলাম যে ডিপ টেকে বা এই বায়ো ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি গুলাতে ইউরোপ মানে ফ্রান্সে ভালোই সুযোগ আছে। বাংলাদেশে কেমন ধরনের ট্যালেন্ট বেস তৈরি হচ্ছে এবং বাংলাদেশে কতটুকু সুযোগ আছে? টু বি অনেস্ট লাইক আসলে ডিপ টেক স্টার্টআপের জন্য আমি মনে করি যে বাংলাদেশে আসলে কোনো স্পেস এখনো তৈরি হয় না এই যে কাজ করার মতো। কারণ প্রবলেম জিনিসটা হলো কি যে আমাদের কিছু লোকাল প্রবলেম আছে, ওইগুলোর সলিউশন আগে, এখন আমাদের ওইগুলাই আমরা এখনো সেটেল করতে পারি নাই। এখন আলটিমেট আমরা যদি ডিপ টেক স্টার্টআপে ফোকাস করি, ইভেন এক হলো আমাদের ইকোসিস্টেম এখনো নাই, দুই হলো একটা কালচার, একটা ব্যাপার, বড় একটা ব্যাপার। যেমন কোনো কিছু তৈরি করতে গেলে হলো ওই সরঞ্জাম দরকার হয়, আমাদের ওই সরঞ্জামগুলো এখনো নাই। হ্যাঁ, মানে ওইগুলো ল্যাবরেটরি আছে, সবই আছে, বাট যে স্কিলড একটা পপুলেশন যেগুলা এই লিড করব, এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করব, ওই রকম ইকোসিস্টেম আমাদের তৈরি হয় না ডিপ টেক স্টার্টআপের জন্য আছে। এমনিতে মানে আমাদের যারা পড়াশোনা করতেছে তাদের ট্যালেন্টের মানে পৃথিবী অন্য কোথাও চাহিদা কেমন হতে পারে, মানে আমরা হইলো কি যে প্রচুর পরিশ্রম করতে পারি আমাদের দেশের সবাই যদি সুযোগ পায়, কিন্তু ওই সুযোগটাই নাই আমাদের দেশে। তো ওই সুযোগটা যদি তৈরি করে দিতে পারে সবকিছুর ঊর্ধ্বে রাজনীতি, পুরা মানে ওভারঅল মানে সবকিছুর ঊর্ধ্বে যে একটা যদি পরিবেশ তৈরি করে দিতে পারে, বাংলাদেশের যারা আছে তারা খুবই ভালো করবে যেখানেই যায়। আচ্ছা, এই যে মনে করেন বাংলাদেশে তো আগে একটা রাজনৈতিক একটা পরিস্থিতি ছিল, আবার 15 বছরের একটা মানে লম্বা একটা ইয়াও ছিল, তার মধ্যে একটা রিভলিউশন হয়েছে। রিভলিউশনের পর ডক্টর ইউনূস বিশেষ করে সারা পৃথিবীতে যাকে মানুষ পছন্দ করে, সে ইনোভেশন, তারপর হচ্ছে বিজনেস, স্টার্টআপ, এই বিষয়গুলোতে সারা পৃথিবীতেই গুরুর মতো। তো ডক্টর ইউনূসের সময় এসে মানে বাংলাদেশে আসলে আপনার কি মনে হয় কতটুকু চেঞ্জ হলো, মানে যতটুকু আপনার দেখা হয়েছে? মানে আপনি যেটা বলতেছেন স্টার্টআপ রিলেটেড বিজনেস সবকিছু মিলায় পড়াশোনা, স্টুডেন্ট, স্টাডি, ওভারঅল যে জিনিসটা আমি বলবো যে ওনার যে শর্ট টাইমে যে কাজগুলো করছে, আমার মনে হয় না উনি এইসব ব্যাপারগুলোতে ফোকাস করতে পারছে। কারণ হলো এখন কিছু প্রায়োরিটি সেট থাকে প্রত্যেকটা গভর্নমেন্ট বলেন, পলিসি মেকিং এ যারা কাজ করে তাদের। আমার মনে হয় যে এখন পর্যন্ত এই গভর্নমেন্টের মেইন প্রায়োরিটি হলো যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট ঠিক করা, কারণ এটা যে পর্যন্ত ঠিক না হবে অন্য জিনিস কাজ করবে। তাহলে যদি ডক্টর ইউনূসের যে এক্সপার্টিস বা এই যে বিজনেস বা এই বিষয়গুলো যদি বাংলাদেশে কাজ করতে হয়,
তাহলে আসলে লম্বা সময় তার আসলে থাকা দরকার। এক্স্যাক্টলি, এটা হলো লম্বা সময় তো ম্যাটার না, জিনিসটা হলো যদি একটা ইকোসিস্টেম তৈরি করে দেওয়া যাইতে পারে যেখানে ভালো ভালো লোকগুলো ভালো ভালো পজিশনে যদি সেট করে দেওয়া যাইতে পারে, দেন এগুলো ওয়ার্কআউট করবে। আদারওয়াইজ দেখা গেছে একজন মানুষ আসলে কত জিনিসে ফোকাস করব, প্রত্যেকটা সেক্টরে একজন করে লিডার দিতে হবে, একটা মানুষ সবকিছু করা সম্ভব না। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে ও যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তো সময়টা খুব সীমিত, সে চলে যাবে এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার আসবে, তখন তো আর চেঞ্জ হওয়ার মানে অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো তখন যেহেতু ডক্টর ইউনূস থাকবে না, আপনার কি মনে হয় যে বাংলাদেশে যারা ট্যালেন্ট আছে, গ্লোবালি যাদের রিপ্রেজেন্ট করা সম্ভব, বাংলাদেশকে হাব বানানো সম্ভব, এরকম জায়গাতে যদি নিতে হয় তাহলে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে কেমন হতে হবে? আপনি তো মনে করেন যে পাসপোর্ট অফিস থেকে শুরু করে সবকিছুতে যে ধরনের আমাদের হ্যাসেল যেতে হয়, তো সুযোগটা কোন ধরনের সুযোগ হলে এই জিনিসটা হতে পারে? আমার মনে হয় যে জিনিসটা সেটা হলো একটা রুট লেভেল থেকে এটা পরিবর্তন করতে হবে। ইউনিভার্সিটি পরিবর্তন করেও লাভ হবে না, এটা শুরুটা করতে হবে প্রাইমারি স্কুল থেকে, কারণ এটা হলো একেবারে মানে বেস। তো এইখানে যদি মানে অ্যাটলিস্ট সব থেকে স্কিলফুল লোক, মানে যাদের মানে একটা মানে ওভারঅল ভিউ আছে সারা দুনিয়া নিয়ে, তো ওই রকম একটা ইকোসিস্টেম যদি তৈরি করতে পারে যে প্রাইমারি স্কুল হাই স্কুল এই দুইটা জিনিস যদি ঠিক করে দিতে পারে, প্লাস টেকনিক্যাল কলেজগুলোর উপর যদি একটু ফোকাস করে ইউনিভার্সিটির বাইরে আইসা, আমার মনে হয় যে বাংলাদেশে ইকোসিস্টেম পরিবর্তন হবে। আদারওয়াইজ শুধু ইউনিভার্সিটিতে ফোকাস করে প্লাস হলো পলিসিতে ফোকাস করে লাভ হবে না, কারণ হলো আপনার মানুষ তৈরি করতে হলে মানুষের যে কারখানা যেটা, তো ওইখানে কিছু সিগনিফিকেন্ট পরিবর্তন আনতে হবে। সিগনিফিকেন্ট পরিবর্তন আনতে হলে দেখা গেছে যে ওইখানে যারা কাজ করে যাদের মাধ্যমে এরা হবে, তো ওই লেভেলের লোক ওইখানে নিয়োগ দিতে হবে। সেই ক্ষেত্রে এখানে বড় একটা বাধা হইলো যে এখানে কেন তারা যাবে কাজ করবে। তো আপনার প্রাইমারি স্কুলে আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর সমমর্যাদায় আপনি চাকরি দিতেছেন, আপনার সন্তানরা পড়তেছে, তো যেটা একটা পিয়নের সমমর্যাদা। তো আলটিমেট তাদের মধ্য দিয়ে দেখা গেছে যে আলটিমেট আমার মনে হয় না ওইরকম কোনো বড় ধরনের পরিবর্তন আসবে। আমার মনে হয় এইখানে ব্যাপক পরিবর্তন প্লাস হলো সামাজিক মূল্যবোধের একটা ব্যাপার থাকে, সামাজিক সচেতনতা, তো সবকিছু মিলে যদি একটা স্টেপ নেওয়া হয় সেই ক্ষেত্রে আস্তে আস্তে পরিবর্তন হবে। এমন না যে যে 6 মাস 1 বছর পরিবর্তন হয়ে যাবে। আবার যারা যারা আপনারা দেশের বাইরে চলে আসছেন তাদের তো আবার দেশে ফেরত যাওয়ারও সুযোগটা কম। ওয়েল, এইখানে সুযোগ কম আমি বলবো এরকম না, দেশের বাইরে যারা আছে তারা অনেকেই দেশে যাইতে চায়, কিন্তু কোনো একটা কারণে দেখা গেছে যে যারা এখন পজিশন গুলো হোল্ড করে তারা যোগ্য যারা আছে তাদেরকে স্পেস দিতে চায় না, তারা হয়তো বা ইনসিকিউরিটি ফিল করে। তো এই জিনিসটা চেঞ্জ করতে হবে যে মানে একটা অনেকটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে, নতুনদের কোনো স্পেস দিবে না, তারা যারা আছে তাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ দিবে। আমার মনে হয় এখানে একটা পরিবর্তন দরকার, ট্যালেন্টদেরকে অ্যাট্রাক্ট করার মানে এবং অ্যাকোমোডেট করার। বাংলাদেশে যে জিনিসটা আমার মনে হয় না অ্যাট্রাক্ট করার কিছু আছে এখানে। এমনিতেই প্রচুর যারা বাইরে আছে মোটামুটি যোগ্যতা সম্পন্ন দেশে গিয়ে দেশের জন্য কাজ করতে চায়, কিন্তু যে ব্যাপারটা হলো একটা সুযোগ তৈরি করে দেওয়া প্লাস হলো সেই জিনিসটা এখন পর্যন্ত কোনো সরকার করতে পারে নাই বা কোনো স্টেপ আমার মনে হয় না নেওয়া হয়েছে। যাই হোক, আপনার এখন আপনার যে স্টার্টআপ এইটার আজকে আপনি খুব সম্ভবত ইউরোপিয়ান ইনোভেশনের জন্য এটা হলো ফ্রেন্স গভর্নমেন্টের একটা প্ল্যাটফর্মে আর কি আজকে পিস প্রেজেন্টেশন দেওয়া হলো। কেমন ছিল এটা? ওয়েল, লাইক এটা 3টা স্টেজে স্ক্রিনিং ছিল। ফার্স্ট স্টেজ হলো আপনি ওভারঅল আপনার ডকুমেন্টেশন, পিস প্রেজেন্টেশন, বিজনেস মডেল প্লাস ওভারঅল আপনার যে ওয়েবসাইট, প্রোডাক্ট সবকিছু মিলে একটা অ্যাপ্রোচ, মানে যেটা হলো আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে। দেন ওরা একটা ইনিশিয়াল স্ক্রিনিং করবো। তো সেইখানে দেখা গেছে যে হিউজ পরিমাণে অ্যাপ্লাই করছে, ওইখান থেকে ইনিশিয়াল স্ক্রিনিং করার পরে 1-150 মতো সিলেক্ট করছে। দেন ফার্স্ট পিস প্রেজেন্টেশন হয়েছে। তো এইখানে ফার্স্ট পিস প্রেজেন্টেশনের পরে 22টা স্টার্টআপ সিলেক্ট করা হয়েছে। তো আজকে ছিল থার্ড স্টেজ। তো এইখানে 22টার মধ্যে একটা, এই 22টা থেকে এইখানে 10 থেকে 12টা আর কি সিলেক্ট করা হবে ফাইনাল স্টেজে, মানে ওদের সাথে কাজ করার জন্য ফান্ডিং, গ্র্যান্ট বা সামনে যাবতীয় যা আছে ল্যাব অ্যাক্সেস পাওয়ার জন্য ওভারঅল ফ্যাসিলিটি এরা আর কি, যারা প্রথম 10-12টা স্টার্টআপের মধ্যে থাকবে তাদেরকে আর কি এরা দিবে। তারপরে ফেজ কি, আপনি যদি ল্যাবের অ্যাক্সেস পান এবং গ্র্যান্ট বা ফান্ডিং পাওয়ার পর আপনার
স্টার্টআপটা কত দূর পর্যন্ত আপনি নিতে চান আপনার কি মনে হয়? ওয়েল লাইক আমি এখন যে জিনিসটা করতেছি সেটা হলো যে এমবিপি, যেটা হলো মিনিমাল ভায়াবল যে প্রোডাক্টটা আছে এটা তৈরি করতেছি। তো এইখানে যে ব্যাপারটা হলো আমি অক্টোবরে অক্টোবরে হলো আমি আমার পিসি রাউন্ড ক্লোজ করব। তো তার জন্য আমার কিছু ডেটা লাগবে, তো এটার জন্য আর কি আমার এইখানে হলেও না হলেও দেখা গেছে আলটিমেট আমার একটা ল্যাবের সাথে কোলাবোরেশনে গিয়ে আমার নিজেকে ওই কাজটা করতে হবে। তো তারপরে আস্তে আস্তে স্টেজগুলো যাবে, সেটা দেখা যাবে আসলে কতটুকু স্ট্রাগল করতে পারি, প্লাস হলো কতটুকু সামনে যায়। তো আসলে প্রিডিকশন করা ডিফিকাল্ট। তো ওভারঅল যাত্রা চলছে চলছে। মানে এটা একটা স্টার্টআপ হচ্ছে একটা জার্নির মতো, হ্যাঁ, স্টার্টআপ বিজনেস। তো আপনার স্টার্টআপের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আর আমার এই ইন্টারভিউতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।